নমস্কার। আজকে আপনাদের পড়ে শোনাবো হেমেন্দ্র কুমার রায়ের লেখা জকের ধন গল্পটি। চলুন শুরু করা যাক। ১. মরার মাঠ। ঠাকুরদাদা মারা গেলে পরে তার লোহার সিন্ধুকে অন্যান্য জিনিসের সঙ্গে একটি ছোট্ট বাক্স পাওয়া গেল। সে বাক্সের ভিতরে নিশ্চয়ই কোনো দামি জিনিস আছে মনে করে মা সেটি খুলে ফেললেন। কিন্তু তার মধ্যে পাওয়া গেল শুধু একখানা পুরনো পকেট বুক আর একখানা ময়লা কাগজে মোড়া কি একটা জিনিস। মা কাগজটা খুলেই জিনিসটা ফেলে দিয়ে হাউমাউ করে চেঁচিয়ে উঠলেন। আমি ব্যস্ত হয়ে বললুম, কি হলো মা? মা ভয়ে কাঁপতে কাঁপতে মাটির দিকে আঙুল দিয়ে দেখিয়ে বললেন, কুমার, শিগগির ওটা ফেলে দে। আমি হেঁট হয়ে চেয়ে দেখলুম একটা মরার মাথার খুলি মাটির উপরে পড়ে রয়েছে। আশ্চর্য হয়ে বললুম, লোহার সিন্ধুকে মরার মাথা? ঠাকুরদা কি বুড়ো বয়সে পাগল হয়ে গিয়েছিলেন? মা বললেন, ওটা ফেলে দিয়ে গঙ্গা জল স্পর্শ করবি চল। মরার মাথার খুলিটা জানালা গলিয়ে আমি বাড়ির পাশে একটা খানায় ফেলে দিলাম। পকেট বুকখানা ঘরের একটা তাকের উপর তুলে রাখলাম। মা বাক্সটা আবার সিন্ধুকে রাখলেন। দিন কয়েক পরে পাড়ার করালি মুখুজ্জে হঠাৎ আমাদের বাড়িতে এসে হাজির। করালি মুখুজ্জেকে আমাদের বাড়িতে দেখে আমি ভারী অবাক হয়ে গেলাম যে ঠাকুরদাদার সঙ্গে তার একটু বনিপানা ছিল না। তিনি বেঁচে থাকতে করালিকে কখনো আমাদের বাড়িতে দেখিনি। করালিবাবু বললেন, কুমার, তোমার মাথার উপরে এখন আর কোনো অভিভাবক নেই। তুমি নাবালক। হাজার হোক তুমি তো আমাদেরই পাড়ার ছেলে। এখন আমাদের সকলেরই উচিত তোমাকে সাহায্য করা। তাই আমি এসেছি। করালিবাবুর কথা শুনে বুঝলুম তাকে আমি যতটা খারাপ লোক বলে ভাবতুম আসলে তিনি ততটা খারাপ লোক নন। তাকে ধন্যবাদ দিয়ে বললুম, যদি কখনো দরকার হয় আমি আপনার কাছে আগে যাব। করালিবাবু বসে বসে এই কথা সেই কথা কইতে লাগলেন। কথা প্রসঙ্গে আমি তাকে বললুম, ঠাকুরদাদার লোহার সিন্ধুকে একটা ভারী মজার জিনিস পাওয়া গেছে। করালিবাবু বললেন, কি জিনিস? আমি বললুম, একটা চন্দনা কাঠের বাক্সের ভিতরে ছিল একটা মরার মাথার খুলি। করালিবাবুর চোখ দুটো যেন দপ করে জ্বলে উঠল। তিনি তাড়াতাড়ি বলে উঠলেন, মরার মাথার খুলি? হ্যাঁ, আর একখানা পকেট বই। সে বাক্সটা এখন কোথায়? লোহার সিন্ধুকেই আছে। করালিবাবু তখনই সে কথা চাপা দিয়ে অন্য কথা কইতে লাগলেন। কিন্তু আমি বেশ বুঝলুম তিনি যেন অত্যন্ত উত্তেজিত হয়ে উঠেছেন। খানিক পরে তিনি চলে গেলেন। সেদিন রাত্রেই হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। শুনলুম আমার কুকুর বাঘা ভয়ানক চিৎকার করছে। বিরক্ত হয়ে 2-4 বার ধমক দিলুম, কিন্তু আমার সাড়া পেয়ে বাঘার উৎসাহ আরও বেড়ে উঠল। সে আরও জোরে চেঁচাতে লাগলো। তারপরেই যেন কার পায়ের শব্দ পেলুম। কে যেন দূর দূর করে ছাদের উপর দিয়ে চলে গেল। ব্যস্ত হয়ে তাড়াতাড়ি ঘরের দরজা খুলে বেরিয়ে এলুম। চারদিকে খোঁজ করলুম, কারোকেই দেখতে পেলুম না। ভাবলুম আমারই ভ্রম। বাঘার গলার শেকল খুলে দিয়ে আবার ঘরে এসে শুয়ে পড়লুম। সকালবেলায় ঘুম ভাঙতেই শুনি মা ভারী চেঁচামেচি লাগিয়েছেন। বাইরে এসে জিজ্ঞেস করলুম, ব্যাপার কি মা? মা বললেন, ওরে, কাল রাত্রে বাড়িতে চোর এসেছিল। তাহলে কাল রাত্রে যা শুনেছিলুম তা ভুল নয়। মা বললেন, দেখবি আয়, বড় ঘরে লোহার সিন্দুক খুলে রেখে গেছে। ঘরে গিয়ে দেখি সত্যিই তাই, কিন্তু চোর বিশেষ কিছু নিয়ে যেতে পারিনি, কেবল সেই চন্দন কাঠের বাক্সটা ছাড়া। কিন্তু মনে কেমন একটা ধোঁকা লেগে গেল। সিন্ধুকে এত জিনিস থাকতে চোর খালি বাক্সটা নিয়ে গেল। মনে পড়ল কাল সকালে এই বাক্সের কথা শুনেই করালিবাবু কীরকম উত্তেজিত হয়ে উঠেছিলেন। তবে কি এই বাক্সের মধ্যে কোনো রহস্য আছে? সম্ভব। নইলে একটা মরার মাথার খুলি কে আর এত যত্ন করে লোহার সিন্ধুকের ভিতরে রেখে দেয়? মাকে কিছু না বলেই তাড়াতাড়ি বাইরে ফুটলুম। বাড়ির পাশের খানাটার মুখে গিয়ে দেখলুম মরার মাথার খুলিটা একরাশ জঞ্জালের উপরে কাত হয়ে পড়ে আছে। সেটাকে আরেকবার পরখ করবার জন্য তুলে নিলুম। খুলির এক পিঠে গাঢ় কালো রং মাখানো ছিল, কিন্তু খানার জল লেগে মাঝে মাঝে রং উঠে গেছে। আর যেখানেই রং নেই সেখানেই আঁকের মতো কি কতকগুলো খোদা রয়েছে। অত্যন্ত কৌতূহলী হয়ে খুলিটাকে লুকিয়ে আবার বাড়িতে আনলুম। সাবান জলে সেটাকে বেশ করে ধুয়ে ফেলতেই কালো রং উঠে গেল। তখন আশ্চর্য হয়ে দেখলুম খুলির এক পিঠের সবটাই কে অনেকগুলো অঙ্ক খুদে রয়েছে। অঙ্কগুলো এরকম: 2, জকের ধন। এই অদ্ভুত অঙ্কগুলোর মানে কি? অনেক ভাবলুম, কিন্তু মাথামুন্ডু কিছুই বুঝে উঠতে পারলুম না। হঠাৎ মনে পড়ল ঠাকুরদাদার পকেট বইয়ের কথা। সেখানেও তো এই খুলির সঙ্গে ছিল। তার মধ্যে এই রহস্যের কোনো সদুত্তর নেই কি? তখনই উপরে গিয়ে তাক থেকে পকেট বইখানা পারলুম। খুলে দেখি তার গোড়া থেকে শেষ পর্যন্ত লেখায় ভর্তি। গোড়ার দিকে প্রায় 16-17 পাতা পড়লুম, কিন্তু সেসব বাজে কথা।
তারপর হঠাৎ এক জায়গায় দেখলুম ১৩১০ সাল আশ্বিন মাস। আসাম থেকে ফেরার মুখে একদিন আমরা বনের ভিতর দিয়ে আসছি। সন্ধ্যা হয় আমরা এক উঁচু পাহাড়ি জমি থেকে নামছি। হঠাৎ দেখি খানিক তফাতে একটা মস্ত বড় বাঘ। সে সামনের দিকে হুমড়ি খেয়ে যেন কার উপরে লাফিয়ে পড়বার জন্য তাক করেছে। আরও একটু তফাতে দেখলুম একজন সন্ন্যাসী পথের পাশে গাছের তলায় শুয়ে ঘুমোচ্ছে। বাঘটার লক্ষ্য তার দিকেই। আমি তখনই চিৎকার করে উঠলুম। আমার সঙ্গে কুলিরাও সে চিৎকারে যোগ দিল। সন্ন্যাসীর ঘুম ভেঙে গেল। বাঘটাও চমকে ফিরে আমাদের দেখে এক লাফে অদৃশ্য হলো। সন্ন্যাসী জেগে উঠেই ব্যাপারটা সব বুঝে নিলেন। আমার কাছে এসে কৃতজ্ঞ স্বরে বললেন, বাবা, তোমার জন্যে আজ আমি বাঘের মুখ থেকে বেঁচে গেলুম। আমি বললুম, ঠাকুর, বনের ভিতরে এমনি করে কি ঘুমোতে আছে? সন্ন্যাসী বললেন, বনি যে আমাদের ঘরবাড়ি বাবা। আমি বললুম, কিন্তু এখনই যে আপনার প্রাণ যেত। সন্ন্যাসী বললেন, কই বাবা, গেল না তো। ভগবান ঠিক সময়ই তোমাকে পাঠিয়ে দিলেন। শুনলুম আমরা যেদিকে যাচ্ছি সন্ন্যাসীও সেই দিকে যাবেন। তাই সন্ন্যাসীকেও আমরা সঙ্গে নিয়ে চললুম। সন্ন্যাসী 2 দিন আমাদের সঙ্গে রইলেন। আমি যথাসাধ্য তার সেবা করতে ত্রুটি করলাম না। 3 দিনের দিন বিদায় নেবার আগে তিনি আমাকে বললেন, দেখো বাবা, তোমার সেবায় আমি বড় তুষ্ট হয়েছি। তুমি আমার প্রাণও রক্ষা করেছ। যাবার আগে আমি তোমাকে একটি সন্ধান দিয়ে যেতে চাই। আমি বললুম, কিসের সন্ধান? সন্ন্যাসী বললেন, যকের ধনের। আমি আগ্রহের সাথে বললুম, যকের ধন? সে কোথায় আছে ঠাকুর? সন্ন্যাসী বললেন, খাসিয়া পাহাড়ে। আমি হতাশভাবে বললুম, কোনখানে আছে? আমি জানবো কেমন করে? সন্ন্যাসী বললেন, আমি ঠিকানা বলে দিচ্ছি। খাসিয়া পাহাড়ে রূপনাথের গুহার নাম শুনেছ? আমি বললুম, শুনেছি। প্রবাদে আছে যে এই গুহার ভিতর দিয়ে চীন দেশে যাওয়া যায়। আর অনেক কাল আগে এক চীন সম্রাট গুহাপথে নাকি সসৈন্যে ভারতবর্ষ আক্রমণ করতে এসেছিলেন। সন্ন্যাসী বললেন, হ্যাঁ, এই রূপনাথের গুহা থেকেই 25 ক্রোশ পশ্চিমে গেলে উপত্যকার মাঝখানে একটি সেকেলে মন্দির দেখতে পাবে। সে মন্দির এখন ভেঙে পড়েছে। কিছুদিন পরে তার কোনো চিহ্নও হয়তো আর পাওয়া যাবে না। এক সময় এখানে মস্ত এক মঠ ছিল। তাতে বৌদ্ধ সন্ন্যাসীরা থাকতেন। সেকালের এক রাজা বিদেশি শত্রুর সঙ্গে যুদ্ধযাত্রা করবার আগে এই মঠে নিজের সমস্ত ধনরত্ন গচ্ছিত রেখে যান। কিন্তু যুদ্ধে তার হার হয়। পাছে নিজের ধনরত্ন শত্রুর হাতে পড়ে। সেই ভয়ে রাজা সে সমস্ত এক জায়গায় লুকিয়ে এক যককে পাহারায় রেখে পালিয়ে যান। তারপর তিনি আর ফিরে আসেননি। সেই ধনরত্ন এখনও সেইখানেই আছে। তারপর সন্ন্যাসী আমাকে বৌদ্ধ মঠে যাবার পথের কথা ভালো করে বলে দিলেন। আমি বললাম, কিন্তু এতদিনে আর কেউ যদি এই ধনরত্নের সন্ধান পেয়ে থাকে? সন্ন্যাসী বললেন, কেউ পায়নি। সে বড় দুর্গম দেশ। সেখানে যে বৌদ্ধ মঠ আছে তা কেউ জানে না। আর কোনো মানুষও সেখানে যায় না। মঠে গেলেও সারা জীবন ধরে ধনরত্ন খুঁজলেও কেউ পাবে না। কিন্তু তোমাকে সেখানে গিয়ে খুঁজতে হবে না। ধনরত্ন ঠিক কোনখানে পাওয়া যাবে তা জানবার উপায় কেবল আমার কাছে আছে। এই বলে সন্ন্যাসী তার ঝোলা থেকে একটা মরার খুলি বের করলেন। আমি আশ্চর্য হয়ে বললাম, ওতে কি হবে ঠাকুর? সন্ন্যাসী বললেন, যে যক ধনরত্নের পাহারায় আছে এ তারই মাথার খুলি। এই খুলিতে আমি মন্ত্র পড়ে দিয়েছি। এই খুলি যার কাছে থাকবে যক তাকে আর কিছুই বলবে না। খুলিতে এই যে অঙ্কের মতো রেখা রয়েছে এ হচ্ছে সাংকেতিক ভাষা। এই সংকেত বুঝবার উপায়ও আমি তোমাকে বলে দিচ্ছি। তাহলেই তুমি জানতে পারবে ঠিক কোনখানে ধনরত্ন আছে। এই বলে সন্ন্যাসী আমাকে সংকেত বুঝবার গুপ্ত উপায় বলে দিলেন। তারপর 1 বৎসর ধরে অনেক ভাবলুম, কিন্তু সেই দুর্গম দেশে যেতে ভরসা হলো না। শেষে আমার প্রতিবেশী করালিকে বিশ্বাস করে সব কথা জানিয়ে বললুম, করালি, তোমার জোয়ান বয়স, তুমি যদি আমার সঙ্গে যাও তবে তোমাকেও ধনরত্নের অংশ দেব। করালি যে বেঈমান আমি তা জানতুম না। সে ফাঁকি দিয়ে মরার মাথার খুলিটা আমার কাছ থেকে আদায় করার চেষ্টায় রইল। 2-1 বার লোক লাগিয়ে চুরি করবার চেষ্টাও করেছিল, কিন্তু পারেনি। ভাগ্যিস আমি তাকে যকের ধনের ঠিকানাটা বলে দিইনি। কিন্তু খাসিয়া পাহাড়ে যাবার আশা আমি ছেড়ে দিয়েছি।
এই বুড়ো বয়সে টাকার লোভে একলা সেই অজানা দেশে গিয়ে শেষটায় কি বাঘ ভাল্লুক ডাকাতের পাল্লায় প্রাণ খোয়াবো? অন্য কারোকে সঙ্গে নিতেও ভরসা হয় না। কে জানে টাকার লোভে বন্ধুই আমাকে খুন করবে কি না। তবে এই পকেট বইয়ে আমি সব কথা লিখে রাখলাম। ভবিষ্যতে এই লেখা হয়তো আমার বংশের কারোর উপকারে আসতে পারে। কিন্তু আমার বংশের কেউ যদি সত্যিই সেই বৌদ্ধ মঠে যাত্রা করে, যাবার আগে যেন বিপদের কথাটাও ভালো করে ভেবে দেখে। এ কাজে পদে পদে প্রাণের ভয়। পকেট বইখানা হাতে করে অবাক হয়ে বসে রইল। ৩. সংকেতের অর্থ। করালিবাবু কি ভয়ানক লোক। ঠাকুরদাদার সঙ্গে সে চালাকি করতে গিয়েছিল, কিন্তু পেরে ওঠেনি। তারপর এতদিনেও সে আশা ছাড়েনি। আমি বেশ বুঝলুম এই মরার মাথাটা কোথায় আছে তা জানবার জন্যই করালি কাল আমাদের বাড়িতে এসে হাজির হয়েছিল। রাত্রে এইটি চুরি করবার ফিকিরেই যে আমাদের বাড়িতে চোর এসেছিল তাতে আর কোনো সন্দেহ নেই। ভাগ্যিস মরার মাথাটা আমি বাড়ির পাশের খানায় ফেলে দিয়েছিলাম। এখন কি করা উচিত? গুপ্তধনের চাবি তো এই খুলির মধ্যেই আছে, কিন্তু অনেকবার উল্টে পাল্টে দেখেও আমি সেই অঙ্কগুলোর লেজ মুড়ো কিছুই বুঝতে পারলাম না। পকেট বইখানার প্রত্যেক পাতা উল্টে দেখলুম, তাতেও ঠাকুরদাদা এই সংকেত বুঝবার কোনো উপায় লিখে রাখেননি। ঠাকুরদাদার উপরে ভারী রাগ হলো। আসল ব্যাপারটাই জানবার উপায় নেই। তারপর ভেবে দেখলুম, জেনেই বা আর কি এমন হাতি ঘোড়া হতো। আমার বয়স 17 বছর, সেকেন্ড ইয়ারে পড়ছি। জীবনে কখনো কলকাতার বাইরে যাইনি। কোথায় কোন কোণে আসাম আর খাসিয়া পাহাড়, আবার তার ভিতরে কোথায় আছে রূপনাথের গুহা, এসব খুঁজে বার করাই তো আমার পক্ষে অসম্ভব। তার উপরে সেই গভীর জঙ্গল, সেখানে দিন রাত বাঘ ভাল্লুক হাতিরা হানা দিচ্ছে। সেকেলে এক বৌদ্ধ মঠ, তার ভিতরে জকের ধনও, সেও এক ভুতুরে কাণ্ড। শেষটাই কি একলা সেখানে গিয়ে আলিবাবার ভাই কাশিমের মতো টাকার লোভে প্রাণটা খোয়াবো? এসব ভেবেও বুকটা ধুকপুক করে উঠল। হঠাৎ মনে হলো বিমলের কথা। বিমল আমার প্রাণের বন্ধু, আমাদের পাড়ার ছেলে। আমার চেয়ে সে বয়সে বছর 3 বড়। এই বছরে বিএ দেবে। বিমলের মতো চালাক ছেলে আমি আর দুটি দেখিনি। তার গায়েও অসুরের মতো জোর। রোজ সে কুস্তি লড়ে, 200 রান, 300 বৈঠক দেয়। তার উপরে এই বয়সে সে অনেক দেশ বেরিয়ে এসেছে। এই গেল বছরই তো আসামে বেড়াতে গিয়েছিল। তার কাছে আমি কোনো কথাই লুকোতুম না। ঠিক করলুম, যাও হোক আর নাই হোক, একবার বিমলকে এই মরার মাথাটা দেখিয়ে আসা যাক। বৈকালে বিমলের বাড়িতে গিয়ে হাজির হলুম। তখন সে বসে বসে বন্দুকের নল সাফ করছিল। আমাকে দেখে বললে, কি হে কুমার যে, কি মনে করে? আমি বললুম, একটা ধাঁধা নিয়ে ভারী গোলমেলে পড়েছি ভাই। বিমল বললে, কি ধাঁধা? আমি মরার মাথার খুলিটা বের করে বললুম, এই দেখো। বিমল অবাক হয়ে খুলিটার দিকে খানিকক্ষণ তাকিয়ে রইল। তারপর বলল, এই আবার কি? আমি পকেট বইখানা তার দিকে এগিয়ে দিয়ে বললুম, আমার ঠাকুরদার পকেট বই, পড়লেই সব বুঝতে পারবে। বিমল বলল, আচ্ছা বসো, আগে তাড়াতাড়ি বন্দুকটা সাফ করে নিই। কাল পাখি শিকারে গিয়েছিলাম, বন্দুকে ভারী ময়লা জমেছে। বন্দুক সাফ করে হাত ধুয়ে বিমল বলল, ব্যাপার কি বলো দেখি কুমার? তুমি কি কোনো তান্ত্রিক গুরুর কাছে মন্ত্র নিয়েছ? তোমার হাতে মরার মাথা কেন? আমি বললুম, আগে পকেট বইখানা পড়েই দেখো না। বেশ, বলে বিমল পকেট বইখানা নিয়ে পড়তে লাগলো। খানিক পরেই দেখলুম বিমলের মুখ বিস্ময়ে আর কৌতূহলে ভরে উঠেছে। পড়া শেষ করেই বিমল তাড়াতাড়ি মরার মাথাটা তুলে নিয়ে সেটাকে অনেকক্ষণ ধরে ঘুরিয়ে ফিরিয়ে দেখল। তারপর একটা নিঃশ্বাস ফেলে বলল, ভারী আশ্চর্য তো। আমি বললুম, অঙ্কগুলো কিছু বুঝতে পারলি? বিমল বলল, ওহো, আমিও পারিনি, কিন্তু আমি এত সহজে ছাড়ব না। তুমি এখন বাড়ি যাও কুমার, খুলিটা আমার কাছেই থাক। আমি এটার রহস্য জানবই, তুমি কাল সকালে এসো। আমি বললুম, কিন্তু সাবধান। বিমল বলল, কেন? আমি বললুম, করালি মুখুজ্জে এই খুলিটা চুরি করার জন্যে কাল আমাদের বাড়িতে লোক পাঠিয়েছিল। বিমল বলল, করালি? তার কোনো লোকের এত সাহস হবে না যে আমার বাড়িতে মাথা লাগাবে। তা আমি জানি, তবুও সাবধানে মার নেই। এই বলে আমি চললুম। পরের দিন ভোর হতে না হতেই বিমলের কাছে ছুটলুম। তার বাড়িতে আমার অবারিত দ্বার। একেবারেই তার পড়ার ঘরে গিয়ে দেখি বিমল টেবিলের উপর হেঁট হয়ে এক মনে কী লিখছে। তার সামনেই মরার মাথাটা পড়ে রয়েছে। আমার পায়ের শব্দে চমকে তাড়াতাড়ি সে খুলিটাকে তুলে নিয়ে লুকিয়ে ফেলতে গেল।
তারপর আমাকে দেখে আশ্বস্ত হয়ে হেসে বলল, ওহ তুমি, আমি ভেবেছিলাম অন্য কেউ। কাল তো অত সাহস দেখালে, আজ এত ভয় পাচ্ছ কেন? কাল কাল তো সবটা ভালো করে তলিয়ে বুঝিনি, আজ বুঝেছি। আমাদের এখন সাবধান হয়ে কাজ করতে হবে, কাকপক্ষী যেন টের না পায়। অঙ্কগুলো দেখে কিছু বুঝলে? যা বোঝা উচিত সব বুঝেছি। আনন্দে আমি লাফিয়ে উঠলাম, চেঁচিয়ে বললাম, সব বুঝতে পেরেছ? বিমল বলল, চুপ, চেঁচিও না, কে কোথায় শুনতে পাবে বলা যায় না। ঠান্ডা হয়ে ওখানে বসো। আমি একখানা চেয়ার টেনে নিয়ে বসে বললুম, কি লেখা আছে আমাকে বলো। বিমল আস্তে আস্তে বলল, প্রথম আমি কিছুই বুঝতে পারিনি। প্রায় 4 ঘন্টা চেষ্টা করে যখন আমি একেবারে হতাশ হয়ে পড়েছি, তখন হঠাৎ আমার একটা কথা মনে পড়ে গেল। অনেক দিন আগে একখানা ইংরেজি বই পড়েছিলাম, তাতে নানান রকম সাংকেতিক লিপির গুপ্ত রহস্য বোঝানো ছিল। তাতেই পড়েছিলাম যে ইউরোপের চোর ডাকাতরা প্রায়ই একরকম সংকেত ব্যবহার করে। তারা অ্যালফাবেট অর্থাৎ বর্ণমালাকে যথাক্রমে সংখ্যা অর্থাৎ 1 2 3 হিসেবে ধরে। অর্থাৎ 1 হবে এ, 2 হবে বি, 3 হবে সি ইত্যাদি। আমি ভাবলুম হয়তো এই খুলিটাতেও সেই নিয়মে সংকেত সাজানো হয়েছে। তারপর দেখলুম আমার অনুমান মিথ্যা নয়। তখন এই সংকেতগুলো খুব সহজেই পড়ে ফেললুম। আমি আগ্রহের সঙ্গে বলে উঠলুম, পড়ে কী বুঝলে বলো? বিমল আমার হাতে একখানা কাগজ এগিয়ে দিয়ে বলল, খুলির সংকেতগুলো 26টা ঘরে ভাগ করা। আমিও লেখাগুলো সেইভাবেই সাজিয়েছি। কাগজের উপরে এই কথাগুলো লেখা ছিল, ভাঙা দেউলের পিছনে সরল গাছ, মূল দেশ থেকে পূব দিকে 10 গজ এগিয়ে থামবে ডাইনে, ডাইনে 8 গজ এগিয়ে বুদ্ধদেব, বামে 6 গজ এগিয়ে 3 খান পাথর, তার তলায় 7 হাত জমি খুঁড়লে পথ পাবে। আমি চিঠিখানা পড়ে মনে মনে বিমলের বুদ্ধির তারিফ করতে লাগলুম। বিমল বলল, সাংকেতিক লিপিটা তোমাকে ভালো করে বুঝিয়ে দিই, শোনো। আমাদের বাংলা ভাষায় অ থেকে শুরু করে চন্দ্রবিন্দু পর্যন্ত 52টি বর্ণ। সেই বর্ণগুলোকে 1 2 3 হিসেবে যথাক্রমে ধরা হয়েছে। অর্থাৎ 1 হচ্ছে স্বরে অ, 2 হচ্ছে স্বরে আ, 13 হচ্ছে ক, 52 হচ্ছে চন্দ্রবিন্দু। যেখানে আকার বা একার প্রভৃতি আছে সেখানে বর্ণের যে পাশে দরকার ব্র্যাকেটের ভিতর সংখ্যা লেখা হয়েছে। উদাহরণ দেখো, ভ বর্ণের সংখ্যা 36 আর আকারের সংখ্যা হচ্ছে 2। অতএব 36 ব্র্যাকেট 2 সংকেতে বুঝতে হবে ভা। দ বর্ণের সংখ্যা 30, একারের সংখ্যা হচ্ছে 9। অতএব দে বোঝাতে লিখতে হবে 9 ব্র্যাকেট 30 রস্যৌকার বর্ণের তলায় বসে। সুতরাং এ থাকলে বুঝতে হবে রস্যৌয়ের মতো রস্যৌকারেরও সংখ্যা হচ্ছে 5। চন্দ্রবিন্দুর সংখ্যা 52। যুক্ত অক্ষরকে আলাদা করে ধরা হয়েছে, যেমন বুদ্ধদেব। যিনি এ সংখ্যাগুলো লিখেছেন তার বানান জ্ঞান ততটা টনটনে নয়, কেননা তিনি রস্যৌকারের সংখ্যা দীর্ঘৌকারের 6-এর স্থানে বসিয়েছেন বর্ণের তলাকার ব্র্যাকেটে। আমি মরার মাথার খুলিটা আর একবার পরখ করবার জন্যে তুলে নিলুম, কিন্তু দৈবগতিকে হঠাৎ সেখানা ফসকে মার্বেল বাঁধানো মেঝের উপরে সশব্দে পড়ে গেল। তাড়াতাড়ি সেটা উঠিয়ে নিয়ে তার উপর একবার চোখ বুলিয়ে আমি বলে উঠলুম, ওই যা, খুলিটার খানিকটা চটে গিয়েছে। বিমল বললে, কোনখানটা? আমি বললুম, গোড়ার 4টে ঘর ভাঙা, দেউলের পিছনে সরল গাছ পর্যন্ত। বিমল বললে, এই কাণ্ডটি যদি আগে ঘটতো তাহলে সমস্তই মাটি হয়ে যেত। যাক, তোমার কোনো ভয় নেই, সংকেতগুলো আমি কাগজে টুকে নিয়েছি, কিন্তু আমাদের সাবধান হতে হবে। অঙ্কগুলো রেখে কথাগুলো এখনই নষ্ট করে ফেলাই উচিত। এই বলে সে সংকেতের অর্থ লেখা কাগজখানা টুকরো টুকরো করে ছেড়ে ফেলল। যখন দরকার হবে 5 মিনিটের চেষ্টাতেই সংকেতের অর্থ আমরা ঠিক বুঝতে পারব, কিন্তু বাইরের কোনো লোক খুলির সংকেত দেখে কিছুই ধরতে পারবে না। 4. সর্বনাশ। আমি বললুম, বিমল, সংকেতের মানে তো বোঝা গেল, এখন আমরা কি করব? বিমল বাধা দিয়ে বলল, এতে আর কিন্তু টিন্তু কিছু নেই কুমার, আমাদের যেতেই হবে। এত বড় একটা অদ্ভুত ব্যাপার, এর শেষ পর্যন্ত না দেখলে আমার তৃপ্তি হচ্ছে না। আমি বললুম, আমাদের সঙ্গে কে কে যাবে? কেউ না, খালি তুমি আর আমি। কিন্তু সে বড় দুর্গম জায়গা, লোকজন না নিয়ে কি যাওয়া উচিত?
বিমল বলল, কিছুই দুর্গম নয়। পথঘাট আমি সব চিনি। রূপনাথের গুহা পর্যন্ত ঠিক যাব। তারপরের পথ কীরকম জানি না বটে, কিন্তু চিনে নিতে বেশি দেরি লাগবে না। তুমি বুঝি বিপদের ভয় করছো? ও ভয় করো না, বিপদকে ভয় করো না। বিপদকে ভয় করলে মানুষ আজ এত বড় হতে পারত না। সোজা পথ দিয়ে তো শিশুও যেতে পারে, তাতে আর বাহাদুরি কি? বিপদের অগ্নি পরীক্ষায় হাসি মুখে যে সফল হয় পৃথিবীতে, তাকেই বলি মানুষের মতো মানুষ। আমি বললুম, কিন্তু গোয়ার্তুমি করে প্রাণ দিলে মানুষের মর্যাদা কি বাড়বে? আমি অবশ্য কাপুরুষ নই। তুমি যেখানে বলো যেতে রাজি আছি, তবে অন্ধের মতো কিছু করা ঠিক নয়। জানো তো, প্রবাদেই আছে, লাফ মারার আগে চেয়ে দেখো। বিমল বলল, যা ভাববার আমি সব ভেবে ফেলেছি, এখন আর ভাবনা নয়। কবে যাবে? আমি তো প্রস্তুত। কাল বলো কাল, পরশু বলো পরশু। এত তাড়াতাড়ি? যাবার আগে বন্দোবস্ত করতে হবে তো। বন্দোবস্ত করবো আর ছাই। আমরা তো সেখানে ঘর সংসার পাততে যাচ্ছি না। এইসব কাজে যতটা ঝাড়া হাত পায়ে যাওয়া যায় ততই ভালো। গোটা 2 ব্যাগ, আর আমরা 2টি প্রাণী, ব্যাস। কোন পথে যাবে? বিমল বললে, আমাদের কামরূপ পার হয়ে এই খাসিয়া পাহাড়ে উঠতে হবে। খাসিয়া পাহাড়ের ঠিক পাশেই যমজ ভাইয়ের মতো আরেকটি পাহাড় আছে, তার নাম জয়ন্তী। এদের উত্তরে আছে কামরূপ আর নবগ্রাম, পূর্বে আছে উত্তর কাছাড়, নাগা পর্বত আর কপিলী নদী, দক্ষিণে আছে শ্রীহট্ট, আর পশ্চিমে গারো পাহাড়। খাসিয়া পাহাড় কি খুব উঁচু? উঁচু বই, কোথাও 4000, কোথাও 5000, আবার কোথাও বা 6500 ফুট উঁচু। পাহাড়ের ভিতর অনেক জলপ্রপাত আছে। তাদের মধ্যে চেরাপুঞ্জি নামে জায়গার কাছেই মুসমাই আর শিলং শহরের কাছে বিডন্স প্রপাত দুটিই বড়। প্রথমটির উচ্চতা 1028 ফুট, দ্বিতীয়টি 600 ফুট। উচ্চতায় প্রথম প্রপাতটি পৃথিবীর মধ্যে দ্বিতীয়। পাহাড়ের মধ্যে উষ্ণ প্রস্রবণও আছে, তার জল গরম। খাসিয়া পাহাড়ে শীত আর বর্ষা ছাড়া আর কোনো ঋতুর প্রভাব বোঝা যায় না। বৃষ্টি আর ঝড় তো লেগে আছে। বৈশাখ আর জ্যৈষ্ঠ মাসে বৃষ্টি না হওয়া পর্যন্ত একটু বসন্তের আমেজ পাওয়া যায়। খাসিয়া পাহাড়ের চেরাপুঞ্জি তো বৃষ্টির জন্য বিখ্যাত। আমি বললুম, সেখানে বাঘ ভাল্লুকের ভয় আছে? বিমল হেসে বলল, খালি বাঘ ভাল্লুক কেন, সেখানকার জঙ্গলে হাতি, গন্ডার, বুনো মোষ আর বরাহ সবই পাওয়া যায়, কিন্তু সাপ খুব কম। আমি মাথা চুলকোতে চুলকোতে বললুম, তবেই তো। বিমল আমার পিঠ চাপড়ে বলল, কুমার, তুমি কলকাতার বাইরে কখনো যাওনি বলে বন জঙ্গলকে যতটা ভয়ানক মনে করছো, আসলে ততটা ভয়ানক নয়। আর আমি সঙ্গে থাকব, তোমার ভয় কি? জানো তো, আমি এই বয়সেই ঢের বড় জন্তু শিকার করেছি। আমার 2টো বন্দুকের পাস আছে, একটা তোমাকে দেব। তুমি আজও কিছু শিকার করনি বটে, কিন্তু আমি তো তোমাকে অনেক দিন আগেই বন্দুক ছুটতে শিখিয়ে দিয়েছি। এইবার সে শিক্ষার পরীক্ষা হবে। সেদিন আর কিছু না বলে বাড়িমুখো হলাম। মনে ভয় হচ্ছিল বটে, আনন্দও হচ্ছিল খুব। নতুন নতুন দেশ দেখবার স্বাদ আমার চিরকাল। কেতাবে নানান দেশের ছবি দেখে, গল্প পড়ে সেসব দেশে যাবার জন্যে আমার মন যেন উড়ু উড়ু করত। কখনো ইচ্ছে হতো রবিনসন ক্রুসোর মতো এক নির্জন দ্বীপে গিয়ে নিজের হাতে কুঁড়ে ঘর বেঁধে মনের সুখে দিনের পর দিন কাটাই। কখনো ইচ্ছে হতো সিন্দাবাদ নাবিকের মতো রক পাখির সঙ্গে আকাশে উঠি, তিমি মাছের পিঠে রান্না চড়াই, আর দ্বীপবাসী বৃদ্ধকে আছাড় মেরে জব্দ করে দিই। কখনো ইচ্ছে হতো ডুবোজাহাজে সমুদ্রের ভিতরে যাই, আর পাতাল রাজের ধন ভাণ্ডার লুট করে নিয়ে আসি। এমনই কত ইচ্ছায় যে আমার হতো, তা আর বলা যায় না। বললে তোমরা সবাই শুনে নিষ্ঠাট্টার হাসি হাসবে। আসল কথা কি, জকের ধন পাওয়ার সঙ্গে নতুন দেশ দেখবার আনন্দ ক্রমেই আমাকে চাঙ্গা করে তুলল। মনে যা কিছু ভয় ভাবনা ছিল যেন কোথায় ভেসে গেল। বাড়ির কাছে আসতেই আমার আদরের কুকুর বাঘা আধ হাত জিভ বের করে লেজ নাড়তে নাড়তে আমাকে আগ বাড়িয়ে দিতে এলো। আমি বললুম, কিরে বাঘা, আমার সঙ্গে খাসিয়া পাহাড়ে বেড়াতে যাবি? বাঘা যেন আমার কথা বুঝতে পারল। পিছনের 2 পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে সামনের পায়ে সে আমার কোমর জড়িয়ে ধরল। তারপর আদর করে আমার মুখ চেটে দিতে এলো। আমি তাড়াতাড়ি মুখ সরিয়ে নিয়ে তাকে নামিয়ে দিলুম। আমার এই বাঘা বিলিতি নয়, দেশি কুকুর, কিন্তু তাকে দেখলে সে কথা বোঝবার জো নেই। ভালো মতো যত্ন করলে দেশি কুকুর যে এমন চমৎকার দেখতে হয়, বাঘাই তার প্রমাণ। তার আকার মস্ত বড়,
গায়ের রং হলদে, তার উপর কালো কালো ছিট, অনেকটা চিতাবাঘের মতো। তাই তার নাম রেখেছি বাঘা। ভয় কাকে বলে বাঘা তা জানে না, আর তার গায়েও বিষম জোর। একবার হাউন্ড জাতের প্রকাণ্ড একটা বিলিতি কুকুর তাকে তেড়ে এসেছিল, কিন্তু বাঘার এক কামড় খেয়ে সে একেবারে মরমর হয়ে পড়েছিল। আমি ঠিক করলাম বাঘাকেও আমাদের সঙ্গে নিয়ে যাব। পরের দিন সকালে তখনও আমার ঘুম ভাঙেনি। হঠাৎ কে এসে ডাকাডাকি করে আমার ঘুম ভাঙিয়ে দিল। যেয়ে দেখি বিমল আমার পাশে দাঁড়িয়ে রয়েছে। আশ্চর্য হয়ে উঠে বসে বললুম, কী হে, সকালবেলায় হঠাৎ তুমি যে? বিমল হাঁপাতে হাঁপাতে বলল, সর্বনাশ হয়েছে। আমি তাড়াতাড়ি বললুম, সর্বনাশ হয়েছে? সে আবার কি? বিমল বলল, কাল রাত্রে মরার মাথাটা আমার বাড়ি থেকে চুরি করে নিয়ে গেছে। বলো কি? আমি একেবারে হতভম্বের মতো আড়ষ্ট হয়ে বসে রইলুম।